হ্যাঁ তো স্যার খাতা বল। দুই দিন দুই ক্লাসের মধ্যে কেবল এক ক্লাস। আচ্ছা দেখো, আমরা হচ্ছে মানবদেহে রক্ত সংবহন পদ্ধতি। আগের কারো কোনো সমস্যা থাকলে বলো, ভুলে গেলে আগের কোনো সমস্যা আছে কিনা? সাথিয়া তোমার মিস হয়তো, তোমাদের সমস্যা থাকলে বলবা। তো বাসায় পরে পরে কল দিবা, প্রয়োজন হলে মেসেঞ্জারে কল দিবা, তাহলে তো টাকা কাটবে না, তাই না? অতটা ঠিক না? হ্যাঁ, মেসেঞ্জারে কল দিতে পারো। আচ্ছা দেখো, এখানে এইগুলো ক্ষয়ের জন্য আসে। সিস্টেমিক সংবহন কাকে বলে? তারপরে পালমোনারি সংবহন কাকে বলে? পরীক্ষা দিতে না? পরীক্ষা দিয়েছিলাম। সিস্টেমিক সংবহনের সংজ্ঞাটা একটু ইয়ের ভাষা, মানে আলিমের বই অনুযায়ী লিখলে ভালো। হ্যাঁ, আমি একটু বলি, তোমরা একটু লিখে নাও। এটা কি এর আগে লিখে দিয়েছিলাম? সিস্টেমিক সংবহন লিখে দিতে মনে হয়। আচ্ছা দেখো, সিস্টেমিক সংবহন লিখে নাও, লিখলে পড়াটা মুখস্থ হয়ে যাবে। এটা ফায়ার যেটা পরীক্ষা আসে। সিস্টেমিক সংবহন এটা পরীক্ষায় ক্ষয়ের জন্য আসে। হ্যাঁ, সিস্টেমিক সংবহন। আচ্ছা, তো সিস্টেমিক সংবহনের সংজ্ঞাটা এরকম হবে যে যে সংবহনে 3 লাইন লিখলে, হ্যাঁ, যে সংবহনে হৃৎপিণ্ড থেকে অক্সিজেনযুক্ত রক্ত বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যায়, লেখা শেষ করো, হয়েছে? এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে। এখানে যে এই ডান বাম গুলাই যেতে পারে, হ্যাঁ, আলিমের বই সরাসরি এইভাবে দিয়ে আছে। এটাই সহজ, উল্টাপাল্টা হবে না। ডান বাম করতে যায় ভুলে যেতে পারো। আরেকবার বলে নি প্রয়োজন হলে। হ্যাঁ বলো। হ্যাঁ, একে সিস্টেমিক সংবহন বলে। সিস্টেমিক সংবহনের সরল বাংলা অর্থ সমস্ত দেহযন্ত্র সংক্রান্ত বা যা পুরো সিস্টেমে কাজ করে, যা পুরো সিস্টেম জুড়ে কাজ করে তাকে বলা হয় সিস্টেমিক সংবহন। এটা হলো বাংলা, যে যা পুরো সিস্টেম জুড়ে কাজ করে বা সমস্ত দেহ যন্ত্র সংক্রান্ত। আচ্ছা, সিস্টেমিক সংজ্ঞাটা হলো লেখা নাকি? কারো তো সমস্যা নাই। এবার এর পরেরটা দেখো। আচ্ছা, এখানে একটা এমসিকিউ আছে লাস্টের দিকে, সিস্টেমিক সংবহনের লাস্ট লাইনে, হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফিরে আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড। এটা মনে রাখতে হবে। হ্যাঁ, 25 থেকে 30 সেকেন্ড। এরপরেরটা লেখো তাহলে। এরপরেরটা হলো পালমোনারি সংবহন। দুটাই লিখে রাখো, আনুমানিক 60। আচ্ছা, দুটাই লিখে রাখো। এটা মাঝেদের বইয়ে 25 থেকে 30 আছে। হ্যাঁ, না তারপর এক এক বৈজ্ঞানিক এক এক রকম ভাবে দেখছে। হ্যাঁ, যে যেটা দেখছে যার যেটা খুশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দুটাই মনে রাখো, ওটাও লিখে রাখো। আচ্ছা, এবার দেখো পালমোনারি সংবহন। পালমোনারি মানে কি? ফুসফুস। পালমোস মানে ফুসফুস। হ্যাঁ, তো তাহলে এবার সংজ্ঞাটা হবে এরকম, যে সংবহনে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যায়,
এবং ফুসফুস থেকে এবং ফুসফুস থেকে অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে, তাকে বলা হয় পালমোনারি সংবহন। তাহলে এই দিকটা বেশি দিব দেওয়া যাবে, তাহলে দিকে বলতে পারি, দিকে তো এদিকে দিলাম। প্রথম একটু গরম লাগে, এসির মাত্রাটা সময় দিতে হবে, তাহলে এই ছেলেটা গরম হচ্ছে। আচ্ছা, পালমোনারি সংবহন হলো। এবার দেখো, এটা পরীক্ষা আসছিল, পালমোনারি সংবহনটা দিনাজপুর 19 সাল ক্ষয়ের জন্য, যশোর বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য। পালমোনারি সংবহনটা আসছিল দিনাজপুর বোর্ড 19 সাল ক্ষয়ের জন্য, যশোর বোর্ড 21 সাল ক্ষয়ের জন্য। তার মানে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। পালমোনারি সংবহন এবং পালমোনারি ধমনী, পালমোনারি শিরা, এর পার্থক্যটাও পড়ে রাখতে হবে। কমপক্ষে আছেই পাঁচটায় পড়বা, 4টা পড়ে রাখা ভালো, আছেই তো 5টা, ওটা পড়ে রাখবা। এবার দেখো পোর্টাল সংবহন, শুধু পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন অবশ্য এখানে যেটা আছে সেটা দিলেও হবে। এটা পোর্টাল তো এটাকে শুনেছো তাই না? পোর্টাল কথাটা আসলে পোর্ট থেকে, তাই না? এই সিস্টেমিক এবং পালমোনারি সংবহন ছাড়াও মনে রাখতে হবে সিস্টেমিক আর পালমোনারি যার কানেকশন হার্ট থেকে গোটা অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত, যেমন সিস্টেমিক হার্ট থেকে গোটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত এর কানেকশন, এটা হলো সিস্টেমিক। আর পালমোনারি হলো হার্ট আর ফুসফুস, এই দুটোর মধ্যে সম্পর্ক, এর মাঝে অন্য কোথাও যায় না, হার্ট আর ফুসফুসের মধ্যে আদান প্রদান। আর সিস্টেমিক হলো হার্ট থেকে গোটা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ, এটা হলো সিস্টেমিক। আর পোর্টাল হলো যে এই দুইটা ছাড়াও একটা অতিরিক্ত রক্ত সংবহন নালী আছে যেটাকে পোর্টাল বলা হয়, যেটা কি হয় যে হৃৎপিণ্ড থেকে কোনো ধমনী বের হওয়ার পর সে হচ্ছে শিরা আকারে সরাসরি হৃৎপিণ্ডে ফিরে না এসে অন্য কোনো সেকেন্ডারি অঙ্গে যায়, তারপরে আবার হৃৎপিণ্ডে ফিরে আসে, এটা হলো পোর্টাল। ওই যে আমরা জানি হেপাটিক পোর্টাল, তাই কিনা? এটা বইটা পড়লেই হবে। করোনারি সংবহনের ক্ষেত্রে এক লাইনে লিখতে পারো, সেটা হলো করোনারি সংবহনের লাস্ট যেটা হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালনকারী সংবহনকে করোনারি সংবহন বলে। করোনারির বাংলা অর্থ কি বলতো? করোনারির বাংলা অর্থ কি? করোনারির বাংলা নারীর উত্তর নারী, আবরণীয় নারী। হ্যাঁ, হৃৎপিণ্ডের যে আবরক রক্তনালী, হৃৎপিণ্ডের আবরণে থাকে তাই এরকম নাম। এগুলো শুধু জ্ঞানমূলক বা অনুধাবনমূলক। এরপরে দেখো সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, এটাও সৃজনশীল হিসেবে পড়তে হবে। আজকাল বোর্ড পরীক্ষায় পার্থক্য খুব বেশি দিচ্ছে, বুঝছো? পার্থক্য খুব বেশি দিচ্ছে আর কি, এই জন্য পার্থক্যগুলো বাদ দেওয়া যাচ্ছে। আচ্ছা, এবার হলো হৃদরোগের বিভিন্ন অবস্থায় করণীয়। তাহলে দেখো, বুকের ব্যথা, চেস্ট পেইন বলা হয়। চেস্ট পেইনের ক্ষেত্রে বুকের ব্যথা তো অনেক রকমের হয়, তাই না? যে অনেক সময় বুকের ব্যথা কিভাবে বুঝবা যে এটা তোমার হার্টের ব্যথা হচ্ছে কিনা বা এটা তোমার গ্যাসের ব্যথা কিনা? তো মনে রাখতে হবে যে যদি তোমার গ্যাসেরই ব্যথা হয় তাহলে তোমার অঙ্গটা নির্দিষ্ট থাকবে, অর্থাৎ বুকের যে কোনো একটা দিকে নির্দিষ্ট জায়গায় ব্যথা করবে, বুঝতে পারছো? নির্দিষ্ট একটা জায়গায় ব্যথা করবে, এটা হলো গ্যাসের ব্যথা। হ্যাঁ, আর যদি তোমার হচ্ছে কষ্টের ব্যথা হয়, মানসিক কষ্ট ব্যথা হয়, তাহলে দুইটা সিমটম দেখা যাবে, এটাও নির্দিষ্ট একটা অঙ্গে ব্যথা করবে, পাশাপাশি টানা নিঃশ্বাস হবে, মানে এরকম হয় না, এটা হবে। তাহলে বুঝতে হবে যে এটা তোমার কোনো কষ্ট পাইছো, এটা হতে পারে 4-5 দিন আগের কষ্ট, তার রিয়াকশন 4-5 দিন পরে হয়, বুঝছো? মানে কর্টিসল হরমোনের কারণে এটা হয়। কর্টিসল হরমোন রক্তনালী একটু সংকুচিত করে, হ্যাঁ, তখন হচ্ছে যে এরকম ঘটনা ঘটে, কিন্তু ওটা করতে সময় লাগে, তখন এটা রিয়াকশন পরে তুমি তখন ডাক্তার জিজ্ঞেস করবে যে কোনো ইয়ে হয়ে যায়, তুমি বলো না আমার কিছু হয়নি, গতদিন কিছু হয়েছে না, হয়নি,
তখন ও 4-5 দিন আগে কিছু হয়েছিল কিনা, তখন হ্যাঁ 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 একজনের কাছে আমি ছেঁকা খাইছিলাম, ওই কারণে আমার এই অবস্থা। এখন এখন হচ্ছে যে যদিও ছেঁকা কিন্তু একটা ল্যাটিন শব্দ, ওই যে স্যাকারিন আছে না, স্যাকারিন, ছেঁকা একটা ল্যাটিন শব্দ, যার অর্থ কিন্তু মিষ্টি, যার অর্থ কিন্তু মিষ্টি। তার মানে কি, আমি কারোর কাছে মিষ্টি খেয়েছি, ছেঁকা, এই ছেঁকা মানে হলো মিষ্টি, হ্যাঁ, মানে আমি কারোর কাছে ছেঁকা খাইছি, হ্যাঁ স্যাকারিন। স্যাকারিন ওই যে স্যাকারিন তো সরাসরি পাওয়া যায় না, এটা তো তৈরি করা হয়, তাই না? স্যাকারিন যেটা, হ্যাঁ ডায়াবেটিসের ক্ষেত্রে স্যাকারিনে যেটা করা হয় যে ধরো চিনি, এটা তো এরকম, তো এখন এই চিনি খেলে তোমার রক্তে মিশে যাবে, তোমার হচ্ছে যাদের ডায়াবেটিস তাদের জন্য সমস্যা, রক্তে মিশে হয়ে যাবে, কারণ তার তো ইনসুলিন তৈরি হয় না, যার জন্য এটাকে কোষ গ্রহণ করতে পারবে না, রক্তে মিশে বেড়াবে। তো এইটা যেটা করা হয়, এর সাথে একটা ক্লোরিন যুক্ত করে দেওয়া হয়, এর সাথে জোরপূর্বক ল্যাবরেটরিতে ক্লোরিন যোগ করে দেওয়া হয়। ক্লোরিন যখন যোগ করে দেওয়া হয় তখন সুক্রেজ এনজাইম তো চিনিকে ভাঙে, সুক্রেজ এনজাইম এবার একে আর ভাঙে না, বলে তো আমি চিনতে পারছি না, এই যেখানে আমি সংযুক্ত হব তোকে ভাঙার জন্য, তো এখানে তো দেখছি অন্যরকম। যেমন ধরো তালা চাবি, তাই না, তালার মধ্যে যেখানে তুমি চাবি ঢুকাবে ওখানে তো আগেই কোনো চাবি ভাঙা থেকে যায়, তাহলে আর ঢুকবে, সেরকম আর ঢুকে না। তখন এইটা কি হয়, তোমার মুখের সাথে খাওয়া হবে, মুখের সাথে খাওয়া, এক কেজি যদি স্যাকারিন খায় নাও, মানে মিষ্টি, ডায়াবেটিস মিষ্টি আছে, কোনো ক্ষতি হবে না, কারণ পেটের মধ্যে যাবে, মুখের সাথে খাওয়া হাগুতে বেরিয়ে চলে যাবে, তোমার শরীরে ঢুকবেই না, বুঝছো? এমনও আছে যে মাংস, ধরো 1 কেজি মাংস খাওয়া, ওই মাংসগুলো খালি জাস্ট মুখের সাথে খাবা, হাগুতে বেরিয়ে চলে যাবে, তোমার শরীরে ঢুকবে না, এরকম ওষুধ আছে, তাহলে জাস্ট টেস্ট নেওয়া হলো, আর কিছু হলো না। তাহলে যদি কেউ ছেঁকা খায়, তাহলে এই ছেঁকা সব ক্ষেত্রে খারাপ অর্থে ছেঁকা তা না, অনেক সময় যে আব্বা মা প্রচন্ড বকলো, এটাও এক ধরনের ছেঁকা, আগুন থেকে লাগে যেটা, হ্যাঁ আগুন থেকে লাগার ছেঁকা হতে পারে, হ্যাঁ সেটাই। অনেক সময় বন্ধুদের মধ্যে তো ছেঁকা হয়, এক বন্ধু আরেক বন্ধুকে ধরো, তাই না, তো অনেক সময় দেখা যায় ওকে কষ্ট দিয়ে সে নিজেও আবার ছেঁকা খায়, চিন্তা করে না ওকে এইভাবে না বললেও পারতাম, এরকম অনেক সময় হয়, তাই না? তো আমাদের দেশে যত বেশি মানে ছেঁকাছেঁকির বিষয়গুলো আছে, এটা উন্নত দেশে কিন্তু এত বেশি থাকে না, কারণ সুস্থ ব্রেইনের মানুষ যারা, তারা কখনোই রাগবে না, রাগ করবে না, সুস্থ ব্রেনের অধিকারী হলে রাগ করবে না, বকা দিবে না। এবং ইউরোপ আমেরিকাতে এই ধরনের মানুষের সংখ্যাটা অনেক বেশি, যে তারা হচ্ছে কারো ভুল দেখলে তাকে অপমান করে না সবার সামনে। আমার অনেক স্টুডেন্ট বিভিন্ন দেশে আছে, অস্ট্রেলিয়াতে আছে, জাপানে আছে, দক্ষিণ কোরিয়াতে আছে, আমেরিকাতে আছে, ইংল্যান্ডে আছে, অনেক দেশে আছে, সুইজারল্যান্ডেও আছে। তো যে এরা কি আছে, তো কেউ কেউ ডাক্তার হিসেবেও আছে, আবার কেউ কেউ মনে করো কোম্পানিতে চাকরি করে, ইঞ্জিনিয়ার হিসেবে কোম্পানিতে চাকরি করে এবং আছে। তো ওদের সাথে মেসেঞ্জারে কথা হয়তো বলছে যে আমি অবাক হয়ে যাই এদের দেশের সিস্টেম আর আমাদের দেশের সিস্টেম। আমাদের দেশে ওই জন্যেই, ওদের দেশে কি আইন জানো, ওদের দেশে আইন যে মা বাবাও যদি সন্তানকে বকা দেয় তাহলে সাথে সাথে সে টেলিফোন করবে থানাতে, পুলিশ এসে মা বাবাকে ধরে নিয়ে 6 মাসে জেল দেবে। কেন দিবে জানো, কেন দিবে? কারণ তখন সরকার বুঝে যে মা বাবা পাগল হয়ে গেছে, পাগল না হলে তো বকার কথা না, পাগল না হলে বকার কথা না, তাহলে চিকিৎসা দরকার, ওই চিকিৎসার জন্য আসলে ওকে জেল দেয়। চিকিৎসা, ওই মা বাবার চিকিৎসা লাগবে, কেন বলবো চিকিৎসা লাগবে, এই জন্যই আর কি। তো এই আমাদের দেশে আর তো এই ছেঁকা তো অনেক কারণে মানুষ খায়, তাই না? তো ওই এটা একটা, আর মনে রাখতে হবে বুকের ব্যথা যদি কোথা থেকে ব্যথা আসছে এটা যদি বুঝতে না পারো, তোমরা এটা জানতে হবে, কারণ অনেক রোগীর, তোমার অনেক মানুষের তোমার উপকার করা হবে। তোমার প্রতিবেশী কারো ধরো বুকে ব্যথা হয়েছে, তখন তাকে জিজ্ঞাসা করবা যে আপনার বুকে ব্যথা কোথায় হচ্ছে, তখন ও দেখাতে পারবে না। মানে হার্ট অ্যাটাকের ব্যথা যদি হয় ও দেখাতে পারবে না, বলবে যে বলতে পারছি না, আমার গোটা বুক জুড়ে ব্যথা এবং আমার মনে হচ্ছে বুকে চাপ ধরা ব্যথা। যেই বলবে চাপ ধরা ব্যথা, তখন বুঝতে হবে যে হার্ট অ্যাটাকের ব্যথা। তখন তাড়াতাড়ি করে যদি ডাক্তারকে নিয়ে যাওয়া যায়, বাসায় বিভিন্ন ওষুধ আছে, অবশ্য নাইট্রোগ্লিসারাইড, তারপরে তোমার অ্যাসপিরিন, বিভিন্ন ওষুধ আছে, ওটা খাওয়াইলেও হবে। আর ওটা না থাকলে
হাসপাতালে গেলে ওইগুলো ইনজেকশন গ্যাসের মাধ্যমে নির্দিষ্ট এক জায়গায় হ্যাঁ নির্দিষ্ট জায়গায় হ্যাঁ হ্যাঁ তখন গ্যাসের ওষুধ দিতে হবে। আর যদি ওদের বললাম নির্দিষ্ট জায়গায় নিচে কিন্তু হলো তার সাথে টানা নিঃশ্বাস হচ্ছে মানে হ্যাঁ ছ্যাঁকা খাওয়া ব্যথা, তো ওটার জন্য তোমাকে হলো ব্রেন রিফ্রেশের ওষুধ খেতে হবে, ফেনজিক জাতীয় ওষুধ। আর তার সাথে হলো হ্যাঁ কক্সবাজার গেলেও হবে, মানে বেড়াতে যেতে হবে, বেড়াতে গেলে তখন মানে হ্যাঁ অ্যানজাইনা। তো এই জন্য এটা একটু মনে রাখবা যে কোনটা কোন ব্যথা। তারপরে আরেকটা হলো বমি বমি ভাব, বুঝছো, যে বমি বমি ভাব হবে, মানে ওই যে হার্ট অ্যাটাক ব্যথা হলে বমি বমি ভাব হবে, যখন অনেকক্ষণ ধরে ব্যথা হতে থাকবে তারপর বমি বমি ভাব হবে। তারপরে কি হবে, তার বাম দিকে বগলে ব্যথা শুরু হবে এবং হাতের দিকে অবশ লাগবে। এইসব সিমটম দেখা দিলে বুঝতে হবে যে একে তাড়াতাড়ি বাঁচাতে হলে তাড়াতাড়ি মেডিকেলে নিতে হবে, নাহলে কি হবে যে না মারা গেলেও তার হৃদপিণ্ডি মারা যাবে অনেক জায়গায় এবং তখন তাকে ওই যে ইয়ে করতে রিং করাতে হয়, ওটা অনেক খরচ। তো ওটা থেকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি তাকে হাসপাতালে যেতে হবে। তো এই জন্যে কারো হলে নিজের মা বাবা হোক যার হোক শুনতে হবে যে তার ব্যথাটা কেমন হচ্ছে, বুঝতে পারছো। যেমন হচ্ছে যে তোমার আমারই একটা পরিচিত ঢাকাতে একটা আমার ডাক্তার আছে, আমার স্টুডেন্ট আর কি। তো ওর হচ্ছে যে বাবা নিজে একজন হলো গ্রাম্য ডাক্তার, হ্যাঁ নিজে একজন গ্রাম্য ডাক্তার, আর ও কিন্তু হচ্ছে যে ইন্টার্নি করছে। তো এখন ডাক্তার হয়ে গেছে, তখন ইন্টার্নি করছে। তো বলছে ওর বাবার হচ্ছে হার্ট অ্যাটাকের ব্যথা, কিন্তু নিজে যেহেতু গ্রাম্য ডাক্তার নিজেই একের পর এক ওষুধ খাচ্ছে, কিন্তু আসলে কি এটা জানে না, দেখিয়ে তার জন্য হার্ট অ্যাটাক হয়ে গেছিল। তার জন্য বলছে যে আমি ডাক্তার, আমার বললেই হয়, ছেলের কাছে ছোট হবে না, ছেলে তো বড় ডাক্তার, নিজে নিজে ডাক্তারি করতে, বুঝছো। আচ্ছা তাহলে এখন তাই বলে শোনো, আমাদের প্রেক্ষাপট তো ভিন্ন, তাই বলে আমি এখন যেটা বললাম আমি তো আমার স্টুডেন্টের কাছে শুনে এই কথাটা বললাম, তাই বলে তো তোমাকে কেউ বকলে তখন তুমি সাথে সাথে তাকে বলো না যে আপনি কিন্তু পাগল, এটা কিন্তু বলা যাবে, বলা যাবে না, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা কি হয়েছে, আচ্ছা। তো তারা মনে করে সুস্থ মানুষ কোনো মানুষকে অপমান করবে না, সুস্থ মানুষ কোনো মানুষকে হেনস্থা করবে না, সুস্থ মানুষ কারো গীবত করবে না, সুস্থ মানুষের লক্ষণ। আর যারা পাগল তারা হলো এইগুলা বৈশিষ্ট্য তাদের মধ্যে থাকবে। তো বাংলাদেশের মানুষ হচ্ছে যে অনেকের মধ্যে বাংলাদেশের মানুষ প্রায় 100%ই পাগল, তবে কেউ কেউ 1% পাগল, 2% 3% এরকম করে থাকে আর কি, কেউ একটু বেশি পাগল কম পাগল, হ্যাঁ থাকে না যে অনেকে বলে আমার আব্বার থেকে আমার আম্মা খুব পাগল, যে বলে আমার আব্বা খুব পাগল, মানে যে বেশি করে সে বেশি পাগল। পাগলের একটা বৈশিষ্ট্য হলো প্রত্যেক কথাতেই খুব জোরে জোরে বলবে, মানে উপদেশ দিলেও জোরে জোরে। আচ্ছা কিন্তু মনে রাখতে হবে পাগল হোক আর ছাগল হোক, যে তুমি যদি পাল্টা কি রিয়াকশন দেখো তাহলে তুমি আরেকটা পাগল, তুমি আরো বড় পাগল, কারণ তুমি তো রিয়াকশন দেখালে তাহলে তুমি তো রাগ করলে, তাহলে তুমি বড় পাগল, তাই কি না? হ্যাঁ বাংলাদেশে কোনো ঝামেলাই হবে না। হ্যাঁ সেটাই। তো তার মানে হচ্ছে আর বড় বা মা বাবা যারা, তাদেরকে তো তুমি যতই তোমাকে বকু, যতই কষ্ট দিক, তুমি যদি একটু শব্দ করো তাহলেই তোমার হচ্ছে যে ওটা কবিরা গুনাহ হয়ে যাবে। শব্দ মানে আর পারছি না, এত কষ্ট দিচ্ছে আপনার, এরকম যদি বলো এবং শব্দ করো, তাহলে মানে মা বাবার ক্ষেত্রে এতটাই সম্মান দেওয়া হয়েছে। মা বাবার ক্ষেত্রে বিনয়ের সাথে কথা বলতে হবে, মাথা নিচু করে কথা বলতে হবে, চোখ তুলে তাকিয়ে কথা বলা যাবে না, মারতে আসছে ঠেকানো যাবে না। মা বাবা যদি তোমাকে মারতেও আসে ঠেকানো যাবে না। ধরো মারতে আসছে তুমি হাতে ঠেকালে, এটা একটা বড় বিয়াদি, বুঝতে পারছো? হ্যাঁ এখন বদ্ধ পাগল হয়েছে বটি নিয়ে তোমার মারতে আসছে, তখন ঠেকাতে পারবে, সেটা ভিন্ন কথা। বুঝতে পারবে বেশি পাগল হয়ে গেছে, হ্যাঁ সেটা আলাদা কথা। না অনেক সময় না পুরোপুরি পাগল হয়ে গেছে, তখন তো হাসা হাসা নিয়ে তোমার খুব পাবে সমস্যা, না এই আর। আচ্ছা তাহলে বুকের ব্যথা আমরা বুঝলাম কি কি কারণে হয়। এখানে দেখো এটা এমসিকিউর জন্য এই সবটা প্লিউরিসি মানে প্লুরাতে যদি ব্যথা হয় বা প্লুরাতে যদি ইনফেকশন হয়, তাহলে এটা হলো এই যে প্লিউরিসি বলা হচ্ছে, জীবাণুর সংক্রমণে ফুসফুসে আবরণে যদি কোথাও বা ইনফেকশন হয়। আচ্ছা এখন দেখো এরপরে বলা হচ্ছে যে নিউমোনিয়া।
নিউমো মানে বাতাস, কিন্তু নিউমো মানে বাতাস। আসলে বাতাসের মাধ্যমে যে জীবাণুগুলো ফুসফুসে আসে এটাকে নিউমোনিয়া বলে। ফুসফুসে জীবাণুর সংক্রমণ প্লুরাল জনিত না। ফুসফুসে যদি জীবাণু সংক্রমণ হয় তাহলে প্লুরাও আক্রান্ত হয়ে যায়, এই জন্য প্লুরাতেও ব্যথা হয়, মানে ফুসফুসের বাইরে যে আবরণ সেটার কথা বলছে। এরপরে দেখো পালমোনারি অ্যাম্বোলিজম। অ্যাম্বুলান্স মানে ভ্রাম্যমান। অ্যাম্বুলান্স মানে কি? ভ্রাম্যমান। অ্যাম্বুলেন্স আছে না, যেমন অ্যাম্বুলাস, অ্যাম্বুলাস মানে হলো ভ্রাম্যমান। তাহলে ভ্রাম্যমান মানে কি বুঝতে পারছো? যে অর্থাৎ হলো এক জায়গার ব্যথা আরেক জায়গায় যাওয়া, এরকম কিছু। মানে কোথাও ধরো রক্ত নালীতে চর্বি জমে গেছে, ওই চর্বিটাই দেখা যাচ্ছে রক্ত প্রবাহের মাধ্যমে ফুসফুসে চলে আসছে, তাহলে এটাকে বলা হবে পালমোনারি অ্যাম্বোলিজম। তারপর দেখো এখানে পালমোনারি হ্যাঁ ভ্রাম্যমান, 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 ভ্রাম্যমান। হ্যাঁ, তো তার মানে হলো রক্তনালীতে অন্য কোথাও, হাতে বা পায়ে অন্য কোথাও চর্বি আছে, ওটা রক্ত প্রবাহের মাধ্যমে ফুসফুসে চলে আসলো, এরকম যদি হয়। তারপরে দেখো পালমোনারি ইনফ্রাকশন, এই যে এখানে একটা কথা তারপরে বলা আছে, শ্রোণীদেশ তো জানোই তাই না? পালমোনারি ইনফ্রাকশন সৃষ্টি হতে পারে এই কারণে। ইনফ্রাকশন মানে যখন ফুসফুসের ধমনী ব্লক হয়ে যাওয়ার কারণে অক্সিজেন পায় না, তখন এটাকে বলে ইনফ্রাকশন। এরপরে দেখো যে কস্টোকন্ডাইটিস। কস্টোকন্ডাইটিস হলো অস্থি ও তরুণাস্থির সংযোগস্থলে ব্যথা। কস্টোকন্ডাইটিস মানে অস্থি ও তরুণাস্থির সংযোগস্থলে ব্যথা। মনে রাখতে হবে অস্থি ও তরুণাস্থি মানে কি, যে এইগুলো কিন্তু অস্থি, হ্যাঁ, এখান থেকে তরুণাস্থি শুরু হয়, এই জায়গা থেকে, এই জায়গা থেকে তরুণাস্থি। ওই যে এটাকে শিনার হাড় বলে না, এই জায়গাকে শিনার হাড় বলে। হ্যাঁ, শিনার হাড় অনেকেরই পছন্দ, শিনার হাড়, তাই না? অনেকে বাঘের কাছে পছন্দ হবে, তাই না? বাঘ সিংহদের কাছে বা কুকুরের কাছে পছন্দ হবে। তাহলে এই জায়গাটা, এটা ধরো অস্থি, এটা তরুণাস্থি, তাহলে অস্থি তরুণাস্থির মাঝে এইখানে যদি ব্যথা হয়, এই সব জায়গায় যদি ব্যথা হয়, তাহলে এটার নাম হবে কস্টোকন্ডাইটিস। পরশুকা ও পরশুকার সংযুক্ত তরুণাস্থির সংযোগস্থলে ব্যথা। পরশুকার ভাঙন মানে অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে সেই ক্ষেত্রে ব্যথা হতে পারে। স্নায়ুতে চাপ, স্নায়ু চাপটাই সব থেকে মারাত্মক, এবং যদি তুমি 80 বছর বেঁচে থাকো তাহলে এই রোগটা তোমার হওয়ার সম্ভাবনা মানে 99% কনফার্ম। হ্যাঁ, যে রোগটা তোমার হবে 80 বছর বাঁচলেই। সেটা কি? খুবই মারাত্মক রোগ। সেটা হলো যে আমাদের ধরো কি আছে, আমাদের হলো মনে করো কশলিকা, হ্যাঁ, এখানে আবার আরেকটা কশলিকা মনে করো, এই যে কশলিকা, এখন কশলিকার মাছ দিয়ে এর ভিতর দিয়ে আমরা জানি কি গেছে, এর ভিতর দিয়ে গেছে স্নায়ুরজ্জু, এবং এই পাশ দিয়ে চলে গেছে স্নায়ুগুলো গোটা শরীরে, তাই না? এভাবে চলে গেছে। এখন হয় কি, যে বয়স বেড়ে গেলে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়। হ্যাঁ, মানে বেশি ক্যালসিয়াম খেলে আবার ক্যান্সার হয়ে যাবে। তো ঘাটতি না হলে খাই যাচ্ছ, সেটাও তো হবে না। এখন তোমার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে। ক্যালসিয়াম ঘাটতি হলে প্রথম যেটা হয়, মিডল পয়েন্টের এই মাছ বরাবর এই জায়গাটা ক্ষয় হয়ে যায়, এই জায়গাটা ক্ষয় হয়ে যায়, এই জায়গাটা ক্ষয় হয়ে যায়। যখনই ক্ষয় হয়ে যায় তখন সিগন্যাল যায়, স্নায়ুতন্ত্র আছে তো, ব্রেনে সিগন্যাল যায় যে তরুণাস্থির মাঝে ক্ষয় হয়ে গেছে, কোথায় এক জায়গায় ক্ষয় হয়ে গেছে। তখন দেখা যায় যে তরুণাস্থি একা একাই বিভাজন শুরু করে দেয়। বিভাজন এমন ভাবে হয়, এটা বিভাজিত এটার সাথে থেকে যায়, এটা বিভাজিত হয়ে এটার সাথে থেকে যায়, এটা বিভাজিত এটা থেকে যায়। তো বিভাজিত হতে হতে স্নায়ুকে চাপ দিয়ে ফেলে, বিভাজিত হতে হতে স্নায়ুকে চাপিয়ে ধরে রাখে। এখন কোমরের এখানে স্নায়ুকে ধরছে, আর একটু উপরে স্নায়ুকে চাপে ধরে আছে, কোমরে বেশি এটা হয়। তো চাপে যখন ধরে থাকে তখন ওই স্নায়ু তো পা পর্যন্ত গেছে, পায়ের তলা পর্যন্ত গেছে। তোমার 24 ঘন্টায় তোমার হচ্ছে ব্যথা করবে, ঝিনঝিন করবে, হাঁটতে কষ্ট হবে, হাঁটতে গেলে মনে হবে তুমি কাচের উপরে পা দিচ্ছ, এসব সিমটম দেখা দেবে। এবং এইটা 80 বছর যদি বেঁচে থাকো তাহলে হয়তো বললাম 99% কনফার্ম হয় মানুষের। হ্যাঁ, আর যদি 70 বছরে মারা যাও, 70 বছরের মধ্যে, তাহলে হওয়ার সম্ভাবনা কম। এই রোগ এত কষ্টদায়ক যে এটা তোমার ঘুমাতে দিবে না ব্যথাতে, 24 ঘন্টা ব্যথা, কোনো সময় আরাম নাই। ওই স্নায়ুতে চাপে থাকার কারণে তুমি সারাক্ষণ হবে ব্যথা এবং ঝিনঝিন করবে পা। এই রোগের যে চিকিৎসা আছে সেটা হচ্ছে, সেটা
চিকিৎসা করলে অপারেশন করলে সর্বোচ্চ 6 থেকে 2 বছর ঠিক থাকবে, আবার অপারেশন করতে হবে 6 মাস থেকে 2 বছর। এখন একটা মানুষ 6 মাস পর 1 বছর অপারেশন করতে পারে? ওই রোগ নেই, তার বেঁচে থাকতে হবে। যদি 100 বছর বাদে 20 বছর মনে করো, 24 ঘন্টা কষ্ট আর কষ্ট, বুঝতে পারছো? তো এটা মারাত্মক সমস্যা, যে এই ভুলভাল সেল ডিভিশন হয়ে এরকম হওয়া, ক্ষয় হওয়ার কারণে এটা হয়ে যায়, তাহলে স্নায়ুতে চাপ দিয়ে ফেলে, বুঝছো? এখন যদি এটা বুক বরাবর হয় তাহলে তো ব্যথাটা বুকেও আসবে, তাই না? বুক বরাবর যদি হয়, মানে পিছন বরাবর, তাহলে তো বুকের দিকেও ব্যথাটা চলে আসবে আর কি। হ্যাঁ, তো এটা স্নায়ুতে চাপ, স্নায়ু বলে হাড়ের চাপ, বুক ঊর্ধ্ববাহুতে তখন ব্যথা হবে, উপরের দিকে হলে এটা হবে। পিত্তপাথড়ীদের ব্যথাটাও অনেক সময় পিত্ত পাথর, যেটা আমাদের এই যে এখানে যে জকৃত আছে, এখানকার ব্যথাটা দেখা যায় উপরের দিকে উঠে আসে, তখন বুকে ব্যথা হয়। পরে দেখা যায় না, বুকের সমস্যা না, পিত্তপাথড়ীতে পিত্ত পাথর হয়েছে, এই কারণে ব্যথা, এটা হতে পারে। সর্বশেষ হলো দুশ্চিন্তা ও আতঙ্কগ্রস্ত, ওই যে যেটা বললাম ছ্যাঁকা খাওয়া। হ্যাঁ, ছ্যাঁকা খাওয়ার জন্য যে ব্যথাগুলো হয়, এটাই হলো দুশ্চিন্তা ও আতঙ্কগ্রস্ত, ঠিক আছে? এই জন্যই কিন্তু কোনোভাবেই তোমার যেন বোরিং না লাগে, এই জন্যই কিন্তু নিয়ম হচ্ছে তোমারকে ব্রেন রিফ্রেশের জন্য এই যে শিক্ষা সবর, বুঝতে পারছো? এটা হলো পড়াশোনারই একটা অংশ, এই জন্যই নাম দিয়েছে। অনেকে বলে না, যারা জানে না তারা বলে, আরে শিক্ষা সবর কিছু তো শিখলাম না। আরে এটা শিক্ষা সবর মানে শিক্ষা রিলেটেড, মানে তুমি যখন রিফ্রেশের জন্য বেরাবা, তখন তোমার পরবর্তীতে ফিরে আসার পর পড়ার গতি বেড়ে যাবে, মানে ওই যে ব্রেনে রিফ্রেশ হয়ে গেল, তো একঘেয়েমিয়া কেটে গেল, তো সেজন্য এখন তোমাদের এখন যেমন আর আমার চিন্তা করছে অফারটা না নিয়ে, বরঞ্চ নগদ টাকা নিয়ে কোথায় জানা যাবে বলে অরোরাতে যাবে। না, আমি বলিনি এগুলো, রীতি বলছে। ও রীতি বলছে না, তুমি বলছো এটা আরো বড় রেফারেন্স। ও ওটা আরো বড় রেফারেন্স। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। তাহলে এবার দেখো, এবার আমরা চলে আসি কার্ডিওভাস্কুলার রোগ। কার্ডিওভাস্কুলার রোগ দেখো, হৃদরোগ বা কার্ডিওভাস্কুলার নামকরণটা কেন হয়েছে খেয়াল করো। কার্ডিওভাস্কুলার নামটা কেন হলো? কার্ডিও মানে তো হার্ট, বুঝতে পারছো? ভাস্কুলার মানে পরিবহন কলা, আমরা জেনেছি ভাস্কুলার মানে পরিবহন। তাহলে হার্টের যে হৃদপিণ্ড আছে, তার মধ্যে যে রক্তনালীগুলা অক্সিজেন যুক্ত রক্ত ট্রান্সফার করছে, পরিবহন করছে, পুষ্টি এবং অক্সিজেন, এটা হলো কার্ডিওভাস্কুলার। এখন ওই জায়গায় যদি কোনো সমস্যা হয়, তাহলে এর নাম হলো কার্ডিওভাস্কুলার রোগ, অর্থাৎ হলো হৃদপিণ্ডের রক্তনালীর মধ্যে সমস্যা হয়েছে, তাহলে এটা কার্ডিওভাস্কুলার রোগ। এগুলো বোল্ড করা অক্ষরগুলো এমসিকিউর জন্য করতে হবে, যে কার্ডিওভাস্কুলার কাকে বলে, এটাও জ্ঞানমূলক কোশ্চেন হতে পারে। হৃদপিণ্ডের এবং রক্তনালীর রোগকে কার্ডিওভাস্কুলার রোগ বলা হয়, এটাকে হৃদরোগও বলে। তারপরে দেখো, কার্ডিওভাস্কুলার রোগ হৃদপিণ্ড এর মধ্যে উল্লেখযোগ্য হলো করোনারি ধমনী রোগ বা করোনারি হৃদরোগ। তো যেটা হয় সেটা হলো এরকম, যে ধরো এটা হলো হৃদপিণ্ডের মধ্যে একটা রক্তনালী, এই রক্তনালীকে তো আমরা করোনারি বলবো, তাই না? আবরক রক্তনালী, এর মধ্যে জমে গেছে চর্বি, কোলেস্টেরল জমে গেছে, যার জন্য রক্ত ট্রান্সফারে সমস্যা হচ্ছে। তখনই হচ্ছে যে এইটা আমরা বলবো করোনারি ধমনী রোগ। করোনারি ধমনী রোগ সাধারণত 70% বেশি যদি জমে যায় চর্বি, তাহলে তখন হচ্ছে তার অ্যানজাইনা হয় প্রথমে, মানে প্রচুর ব্যথা আর এটা। তবে কারো অ্যানজাইনার ব্যথা আসে, এই সময় যদি তাকে সেকা দেওয়া যায়, তাহলে নিশ্চিত সে হার্ট অ্যাটাক করে মারা যাবে। হ্যাঁ, বুঝতে পারছো? এই সময় যদি অনেক সময় দেখা যায় যে যাদের হার্টের রোগ আছে না, ওই যে বলে না যে হার্টের রোগ যারা আছে তারা হচ্ছে তাকে দুঃসংবাদ দেওয়া যাবে না, তাকে বলা যাবে না, এরকম বলে কিন্তু। এই সিনেমা দেখা যাবে। হ্যাঁ, এরকম বলে যে তোমার হচ্ছে যে অনেক সময় থাকে যে ছেলে ধরো কোনো অপরাধ করছে, হ্যাঁ, তখন বলছে এই তোর বাপের নাম্বার দে, তখন ছেলে বাঁচার জন্য বলে যে না, আমার বাবার নাম্বার দেওয়া যাবে না, আমার বাবার হার্টের রোগ আছে, হার্ট ফেল করে মারা যাবে। মানে মিথ্যা বলে অনেক সময়, যাতে না বলে, যে এরকম হয়। তার মানে কি, কেন? যে হার্টের রোগ তার আছে, এমনিতে অ্যানজাইনা আছে, আর যদি এখন ছেঁকা খায় কোনো কথাতে, তাহলে কি হবে, যে কর্টিসল হরমোন রক্তনালীকে সংকুচিত করে দেয়। তাহলে 70% এমনি ব্লক হয়েছিল, ওদিকে রক্ত যাচ্ছিল, এখন সংকুচিত হলে 100% হয়ে গেল, তার রক্ত চলাচল বন্ধ, হার্ট অ্যাটাক করে মারা যাবে। হ্যাঁ, এই কারণে আর কি, যে ওই বাংলা সিনেমাগুলোতে এরকম দেখা যায় যে তোমার হচ্ছে যে ওই যে
আনোয়ার নামে আমরা ছোটবেলায় আর কি দেখেছি আনোয়ার নামে যে হ্যাঁ যে এই আসে কি আসে বলছে যে আপনার মেয়ে জানেন অমুক ছেলের হাত ধরে পালা চলে গেছে তখন শুনে মানে ওই কথা ওই যে ইয়ে হয়ে গেছে ছোটকালে বুঝতাম সবাই দেখতাম আমিও দেখতাম পুরা দেখতাম না তখন তো বাংলাদেশ মাসে একটা বই হতো সিনেমা হ্যাঁ ভিডিও হ্যাঁ হ্যাঁ শুক্রবারে হ্যাঁ এখনো দেয় হ্যাঁ 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 সেটাই আচ্ছা এবার দেখো এরপরে হলো খাতা ইয়ে দাও ওনারকে দাও না ওনার আচ্ছা এখন দেখো এবার হলো কার্ডিওমেগালি দেখো মেগালি মানে এখানে কিন্তু বাংলা দিয়ে আছে হৃৎপিণ্ড বড় হয়ে যায় বলো তো হৃৎপিণ্ড কেন বড় হয়ে যায় না চলে যাওয়া যায় না হৃৎপিণ্ড এমনিতেই ওর প্রকোষ্ঠ বড় হয়ে যায় কেন হৃৎপিণ্ড বড় হয়ে যায় বলো তো না এগুলো যেহেতু তোমাদের বই আছে এগুলো সম্পর্কে ডিপলি ধারণা থাকতে হবে তো না তো তাই না ডাক্তার হতে পারবো না তারপরে আরো তো সমস্যা বুঝতে বললে বলতে পারতো না তোমার বই আছে তাও জানো না তাই বলবে লজ্জা দিবে তো বলো ধারণা কি বলতে পারবা বেশি মনে হয় দুর্বল হয়ে যায় সেদিন বড় হয়ে যায় দুর্বল হয় প্রসারিত হয়ে যায় দুর্বল হয়ে না প্রসারিত হবে না আরো সমস্যা দুর্বল হয়ে যায় বড় হওয়ার কারণ কি শোনো বড় হওয়ার কারণ কি অনেক কিছু শুনবা যাদের বয়স হয়ে গেছে তাদের অনেক সময় হার্ট বড় হয়ে গেছে হৃদয় বড় হয়ে গেছে মানে হৃদয় বড় বলে কি সে বড় হৃদয়ের মানুষ বলে কি সে সমানে দান খরচ করবে তা কিন্তু না উল্টো আরো রাগ বেশি হয়ে যাবে পাগল বেশি হয়ে যাবে হ্যাঁ অসুখ বিসুখ থাকলে মাথা ঠিকভাবে কাজ করে না তখন আরো পাগল হয়ে যায় হ্যাঁ তো বড় হয়ে যাওয়ার মেন কারণ কি জানো যখন কোনো মানুষের হার্ট যখন দুর্বল হয় দুর্বল মানে হার্ট সংকোচন প্রসারণের মাত্রা যখন কমে যায় পেসমেকারের সমস্যা মানে প্রাকৃতিক পেসমেকার যেটা ওটা যদি ঠিকভাবে কাজ না করে ইলেকট্রিক সিগন্যাল ঠিকভাবে না দেয় তাহলে হার্ট তো জোরে পাম্প করবে না জোরে পাম্প না করলে তখন হচ্ছে শরীরের যে কোষগুলো আছে তারা হলো স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্রেনে খবর দেবে ব্রেনকে বলবে তুমি যাকে দায়িত্ব দিয়েছো অক্সিজেনযুক্ত রক্ত পাঠানোর জন্য সে কিন্তু দায়িত্বে চরম অবহেলা করছে সে কিন্তু হচ্ছে যে কি করছে সে হলো রক্ত আমাদেরকে ঠিকভাবে দিচ্ছে না অক্সিজেনযুক্ত রক্ত আমাদেরকে ঠিকভাবে দিচ্ছে না স্নায়ুতন্ত্রের মধ্যে ব্রেন তখন হার্টকে বলে এই কি ব্যাপার কমপ্লেন আসছে জনগণ তো কমপ্লেন করছে হার্ট তো মনে করো প্রধানমন্ত্রীর মতো জনগণ কমপ্লেন করছে তুমি ঠিকভাবে ইয়ে দিচ্ছ না বলে অক্সিজেন দিচ্ছ না তখন হার্ট জানায় যে হুজুর আমি কিভাবে দিব আমি তো দুর্বল হয়ে গেছি আমার পেসমেকার ঠিকভাবে কাজ করছে না নষ্ট হয়ে গেছে এখন আমি ঠিকভাবে পারছি না তখন ব্রেন তখন নির্দেশনা দিবে ঠিক আছে আমি ব্যবস্থা করছি তখন ব্রেন থেকে বিভিন্ন হরমোন এসে হরমোনের প্রভাবে হার্টকে তখন বড় বানালে কি শক্তিটা একটু বেশি পাবে তখন পাম্প করলে রক্তটা একটু যাওয়ার সুযোগটা তৈরি হবে তখন রক্তটা একটু গোটা শরীরে ঠিকভাবে আর কি যায় ওই জন্য হার্টকে বড় বানাই ফেলে বুঝতে পারছো এটা হলো বড় হয়ে যাওয়ার কারণ বুঝতে পেরেছো এটাই বড় হয়ে যাওয়ার হ্যাঁ হ্যাঁ নষ্ট মানে পুরোপুরি নষ্ট হয়নি মানে কিছুটা কাজ কম করছে এরকম কেবল হ্যাঁ পুরো নষ্ট হলে তো মারা যাবে চর্বির কারণে তো রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এই জন্য তো হার্ট অ্যাটাক হচ্ছে এই চর্বি কমানোর কোনো পদ্ধতি আছে হ্যাঁ চর্বি কমানোর পদ্ধতি আসলে একটাই যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এক নম্বরে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খাইতে হয় দুই নম্বরে হলো তেল বা চর্বি জাতীয় খাবার কম খাইতে হয় এক নম্বর কার্বোহাইড্রেট হলো সবথেকে বড় শত্রু কার্বোহাইড্রেট বেশি খাওয়া যেমন ধরো শিশিরের আবার আরাফাত তো ইয়ে হয়ে অসুখ হয়ে আরো চিকন হয়ে গেছে তো কোনো টেনশনই নাই আর সাফিয়ার তো আরোই টেনশন না তোমরা ছোট মানুষ তোমার কেউই মানে স্বাস্থ্যবান বলা যায় না এই বয়সে এরকম মোটা সোটা বলে এটা সমস্যা না এটা সমস্যা না বেশি বয়সকালে বেশি মোটা হয়ে গেলে সেটা সমস্যা এই বয়সে এটা খুব একটা সমস্যা না এটা প্রভাব বিস্তার করবে না তোমার আচ্ছা তাহলে এখন দেখো যে এবার আমরা চলে আসি হলো আরেকটা ভালভুলার হার্ট ডিজিজ ভালভুলার মানে কি ভালভ আছে না এই যে এরকম এই যে আমাদের যে হৃৎপিণ্ড আছে
আমাদের এখানে তো আমরা জানি আচ্ছা দেখো আমাদের এই জায়গাগুলোতে এই যে হৃৎপিণ্ড আছে না, অনেক সময় জন্মগতভাবে কারো কারো হৃৎপিণ্ড কি হয়, কারো কারো হৃৎপিণ্ড জন্মগতভাবে ছোট, জন্মগতভাবে হালকা দরজা যদি ছোট দরজা লাগানো যায় তাহলে কি দরজা তো বন্ধ করা যাবে না, তাই না? তো কারো কারো জন্মগতভাবেই ভালভ হচ্ছে ছোট, এরকম যদি কারো হয় তাহলে ওটাই হলো ভালভুলার রোগ, মানে ভালভের সমস্যা। ও এটা হলো সমস্যা হলো অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত একসাথে মিশে যায়, একসাথে মিক্সচার হয়ে যায়। তো এই কারণে যখন ধরো যে এদিক দিয়ে যেতে লাগে, যখন এখানে সংকোচন হয় এর ভিতরে যাবে তখন এখানেও চলে আসে, তখন তো কার্বন ডাই অক্সাইড যুক্ত হ্যাঁ সমস্যা হয় তো। এবং ওই সমস্যার জন্যই তো তার শারীরিক দুর্বলতা কাজ করবে, নখগুলা তার হচ্ছে যে কালো হয়ে যাবে, অনেক রকম সিমটম দেখা যাবে, সবসময় তার শারীরিক দুর্বলতা কাজ করবে, অক্সিজেন ঠিকভাবে পাবে না, শরীরে কার্বন ডাই অক্সাইড বেশি। তো এটা অবশ্য অপারেশন করে কৃত্রিম ভালভ লাগানো যায়, কৃত্রিম ভালভ লাগায় ঠিক করে দেয়। এরপরে দেখো যে আরেকটা হলো যে কনজেনিটাল হার্ট ডিজিজ, জন্মগত হৃৎপিণ্ডের রোগ হতে পারে। জন্মগতভাবেই কারো কারো ভালভ একবারেই হয় না, মানে একবারেই নাই, মানে জন্মগতভাবে নাই, এটা কনজেনিটাল। কনজেনিটাল মানে হলো জেনেটিক্যালি ভাবে নাই, হ্যাঁ বংশগতভাবে নাই। কার্ডিও মায়োপ্যাথি, মায়ো মানে কি মাংসপেশি বোঝায়, হৃদপেশির রোগ, মাংসপেশির রোগ। রিউমেটিক হৃদরোগ যেটা হলো বাতজ্বর বলা হয়, রিউমেটিক এটা হলো স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। এই ব্যাকটেরিয়ার কারণে যে জ্বরের কারণে হৃদপেশি এবং ভালভেরও রোগ হয়ে যায়। সর্বশেষ দেখো ইস্কিমিয়া, ইস্কিমিয়ার বাংলা অর্থ রক্ত অল্পতা, করোনারি হৃদরোগের অপর নাম। হ্যাঁ করোনারি হৃদরোগের অপর নাম ইস্কিমিয়া। মানে কি, মানে হলো যদি এখানে তোমার রক্ত ঠিকভাবে না সাপ্লাই হয় তাহলে এখানে যে হৃদপেশি আছে এখানে কম অক্সিজেন আসবে না, এই কম অক্সিজেন আসাকে ইস্কিমিয়া বলা হয়। হৃদপেশি তখন কম অক্সিজেন পাবে, এটাকে বলা হয় ইস্কিমিয়া। সর্বশেষ হলো অ্যাথেরোস্ক্লেরোসিস, এইটা কাকে বলে এটা মনে রাখতে হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে কি, দেখো যে আমরা তো জানি স্ক্লেরেন মানে কি বলতো, স্ক্লেরেন মানে শক্ত, অ্যাথেরো মানে আটার দলা, অ্যাথেরো মানে আটার দলা, অ্যাথেরো মানে অ্যাথেরো মানে আটার দলা। আটার আগা বলেন তো যে কোনটা ইস্কিমিয়া। ও আচ্ছা, ইস্কিমিয়ার নাম হলো রক্ত অল্পতা আর বা রক্ত শূন্যতা। আর ইস্কিমিয়ার বলতে বোঝায় যে অক্সিজেনের অভাবে হৃদপেশি কম অক্সিজেন কম রক্ত পাওয়া, মানে অক্সিজেনের অভাবে হৃদপেশিতে অক্সিজেন না যাওয়া, কম যাওয়া, এটাই হলো ইস্কিমিয়া। অর্থাৎ হলো চর্বি জমেছে তাহলে হৃদপেশি ঠিকভাবে অক্সিজেন না পাওয়া, ঠিকভাবে অক্সিজেন না পাওয়াটাই হলো ইস্কিমিয়া, বুঝছো? আচ্ছা তাহলে হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস কি হলো, তারপরে দেখো স্ক্লেরেন মানে কি, এটা হলো আটার দলা। স্ক্লেরেন মানে হলো শক্ত, স্ক্লেরেন মানে হলো শক্ত, তার মানে হলো যখন রক্তনালীতে আটার দলার মতো শক্ত হয়ে যায়। আটা যেমন মানে ধরো আটা যখন হলো পানি দেওয়া হলো একবারে ধ্যারা না, মানে শক্ত শক্ত, হ্যাঁ রুটি বানানোর যে আটা ওরকম যদি হয়ে যায় রক্তনালীর ভিতরটা, তাহলে এটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। তারপর প্লাক কাকে বলে এটাও মনে রাখতে হবে। দেখো কোলেস্টেরল আঁশযুক্ত, কোলেস্টেরলে আঁশযুক্ত ও শক্ত হয়ে প্লাক সৃষ্টি করে। প্লাক হচ্ছে যে এটা বোঝায় এই রক্তনালীর মধ্যে যখন গোটাটা বন্ধ হয়ে যায়, একবারে বন্ধ হয়ে যায়, জমে জমে একবারে বন্ধ হয়ে গেছে, তাহলে এটাকে বলা হবে প্লাক। প্লাক মানে সিপি, প্লাক মানে সিপি, হ্যাঁ সিপি যেমন ওই যে মুটকি বা সিপি বলে না, একবারে আটকে গেছে আর কি, যে ওদিক দিয়ে আর কোনো কিছু যাবে না, এটা বুঝতে পারছো, এটাই হলো প্লাক। তাহলে প্লাক কাকে বলে এটা মনে রাখতে হবে। এবার আমরা চলে আসি ওই যে অ্যানজাইনা, এটা দেখো কতবার কত বোর্ডে আসছে, যেমন দেখো রাজশাহী বোর্ড, ময়মনসিংহ বোর্ড 23 সাল, তারপর হলো কুমিল্লা বোর্ড 21 সাল, ময়মনসিংহ বোর্ড 21 সাল, ঢাকা বোর্ড 21 সাল, চট্টগ্রাম বোর্ড 22 সাল, মানে অনেকবার আসছে, একটা জন্য অন্তত লেখে রাখবে। হ্যাঁ তার মানে ইম্পর্টেন্স, তাহলে এটা করতে হবে সিকিউ, হ্যাঁ সিকিউ এর জন্য অ্যানজাইনা থেকে শুরু হলো সিকিউ।
না, এটা হচ্ছে যে এমনি প্রকারভেদ এমসিকিউ। অ্যাঞ্জাইনার বাংলা অর্থ হলো রক্তনালী প্রদাহ। অ্যাঞ্জাইনার বাংলা অর্থ রক্তনালী প্রদাহ। অ্যাঞ্জাইনা বাংলা হলো রক্তনালী প্রদাহ। আমি উল্লেখ অট্ট লিখতে পারি, এটা যেটা আসে পরীক্ষায় সেটা কিন্তু এটা আসে যে অ্যাঞ্জাইনার লক্ষণ আর প্রতিকার, এটা সৃজনশীল হিসেবে আসে। আগের বলে এমসিকিউ, অ্যাঞ্জাইনার লক্ষণ আর প্রতিকার এটুকু হলো সৃজনশীল হিসেবে আসে, আগের গুলো হলো এমসিকিউ। এখন দেখো যে এটা কাকে বলে, এটাও ক্ষয়ের জন্য গুরুত্বপূর্ণ। তোর হচ্ছে কাকে বলে, যেমন হলো চট্টগ্রাম বোর্ড ক্ষয়ের জন্য আসছে। এই যে অ্যাঞ্জাইনা পেক্টোরিস কাকে বলে, মনে রাখবা পেকটাস মানে বুক, পেকটাস মানে বুক, পেকটাস, পেকটাস মানে বুক। হ্যাঁ, বুকে প্রদাহ, বুকে প্রদাহ, এটা হলো পেকটাস। পেকটাস মানে বুকে যে প্রদাহ, সেটা হলো পেকটাস। এটা পড়লে বুঝতে পারবা। এখন দেখো এই প্রকারভেদটা একটু বুঝি, এটা বুঝতে তোমাদের সমস্যা হতে পারে। অ্যাঞ্জাইনা তিন ধরনের হয়ে থাকে। একটা হলো স্থির অ্যাঞ্জাইনা। স্থির অ্যাঞ্জাইনা মানে যখন তুমি স্থির অবস্থায় থাকবা তখন ব্যথা হবে না, কিন্তু তুমি পরিশ্রম করলেই ব্যথা হবে। পরিশ্রম করলে হার্টবিট জোরে চলে, তখন ওই যে চর্বি জমেছে ওখানে ব্যথা হবে বেশি, তাহলে এটাকে বলা হবে স্থির অ্যাঞ্জাইনা। এখন চর্বি এতই বেশি জমেছে, স্থির থাকলেও ব্যথা, আবার হ্যাঁ, তাহলে ওইটাকে বলা হয় অস্থির অ্যাঞ্জাইনা। অস্থির বলেন, অস্থির ব্যাপার স্যাপার, হ্যাঁ সেরকম আর কি। সবসময় ব্যথা, স্থির থাকলেও ব্যথা, আবার এই অস্থির থাকলেও ব্যথা, অস্থির অ্যাঞ্জাইনা। আরেকটা দেখো প্রিনজমেটাল বা পরিবর্তনশীল ব্যথা। প্রিনজমেটাল আসলে একজন আমেরিকান বিজ্ঞানী, বুঝছো, আমেরিকান বিজ্ঞানী, নাম হলো আমেরিকান বিজ্ঞানী মাইরন প্রিনজমেটাল। আমেরিকান বিজ্ঞানী মাইরন প্রিনজমেটাল। না, এটা আপনি জানার জন্য যে কেন এরকম নাম হলো, এটা পরীক্ষা আসবে না। আমেরিকান বিজ্ঞানী প্রিনজমেটাল, তিনি হচ্ছে দেখেছিলেন যে বিশ্রাম কিংবা ঘুমের সময় বা ঠান্ডা লাগার কারণে অ্যাঞ্জাইনা রোগ দেখা যাচ্ছে বেশি। তো ঠান্ডা লাগলে কেন অ্যাঞ্জাইনা বেশি হতে পারে জানো? ঠান্ডা লাগলে যেটা হয়, আমাদের শরীরে তাপমাত্রার জন্য বাইরে বের হতে না পারে, সেই জন্য আমাদের রক্তনালী একা একা সংকুচিত হয়ে যায়, মানে তাপ যেন বাইরে বের হতে না পারে। লোমকূপ কিন্তু এই কারণে দাঁড়ায় যায়, সংকুচিত হয়, লোমকূপ দাঁড়ায় যায় না, দেখো না ঠান্ডা লাগলে, হ্যাঁ লোমকূপ দাঁড়ায় গেছে কেন, সংকুচিত হয়েছে, তারপর ও যে বসে তুলে দাঁড়ায় গেছে, হ্যাঁ বুঝতে পারছো? তো এই দাঁড়ায় যায় কিন্তু রক্তনালী সংকুচিত হলে। তাহলে এখন তুমি ঘুমন্ত অবস্থায় কেন ব্যথা হবে? ওই যে রক্তনালী সংকুচিত হয়েছে, সংকুচিত হয়েছে, তাহলে চর্বি জায়গা আরোই পাচ্ছে না, তখন তোমার হচ্ছে ব্যথা হচ্ছে। ঘুমায় থাকলেও আমাদের হচ্ছে যে স্থির অবস্থায় ঘুমায় থাকলেও রক্তনালী একটু সংকুচিত অবস্থা থাকে, এই জন্য হচ্ছে যে এই সমস্যাটা হয়, অর্থাৎ ব্যথা হয়েছিল, এই জন্য এর নাম হলো প্রিনজমেটাল। আচ্ছা, এরপর হলো অ্যাঞ্জাইনার কারণ। পরীক্ষায় যদি আসে না, তবে আমি একটু বলি, বিষয়টা একটু বুঝে বলি। অ্যাঞ্জাইনার কারণ কিভাবে অ্যাঞ্জাইনা হয়, মানে ব্যথাটা কিভাবে হয়। আসলে ব্যথাটা হয় এই কারণে যে তোমার ধরো চর্বি জমে আছে, হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় যদি অস্থির হয়ে থাকে তাহলে তো সবসময় যে কোনো সময় ব্যথা উঠে যেতে পারে। তো এখন হলো যেটা হয়, ব্যথা কেন হয়, রক্ত যখন চলতে পারে না, তখন এইখানকার পেশিগুলা, হৃদপেশিগুলা তো রক্ত পাচ্ছে না, মানে কি অক্সিজেন পাচ্ছে না, তখন এই পেশিগুলা বেঁচে থাকার চেষ্টা করে। মানে যেমন বিপদে পড়লে তো ভাত যদি নাও পায় তাহলে কি পাউরুটি খাবে, তাই না? কিছু কিছু তো খাই, বাঁচে থাকার চেষ্টা করবে না, বাঁচে থাকার চেষ্টা করবে, ঠিক কিনা? যে যেমন পুরুষ ব্যক্তিরা বললো যে ঢাকায় গেলে আমি অত খাওয়া দাওয়া করবো না, এই হচ্ছে ওই সকালে বা রাত্রে পাউরুটি খাবো, দুপুরবেলা ডিম খাবো, তাহলেই হবে, আমার রাইসে চড়াই হলো মেন টার্গেট। হ্যাঁ, রাইসে অনেক রাইস, তাহলে বিপদে পড়লে তো মানুষ যে কিছু খায়, সেরকম হলো যে দেখো তো এই জন্য হৃদপেশি যখন পাচ্ছে না, তখন হৃদপেশি বাধ্য হয়ে কি করবে, অবাত শ্বসন চালাবে। হ্যাঁ, আমরা জানি যে উদ্ভিদে যদি অবাত শ্বসন হয়, মানে ধরো সায়ানোব্যাকটেরিয়া বা এরকম কিছু উদ্ভিদে যদি অবাত শ্বসন হয়, তো সেখানে কিন্তু তৈরি হয় ইথানল। প্রাণীতে যদি অবাত শ্বসন হয় তাহলে তৈরি হয় হলো ল্যাকটিক অ্যাসিড। তো প্রাণীতে অবাত শ্বসন কখন হয়, যখন হচ্ছে এরকম যদি জমে যায়, তাহলে তো অক্সিজেন পাচ্ছে না, রক্ত পাচ্ছে না, মানে কি অক্সিজেন পাচ্ছে না, তখন এখানকার কোষগুলো বাধ্য হয়ে অবাত শ্বসন চালাবে। অবাত শ্বসন চালাতে গেলেই ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে, ওই অ্যাসিডে জ্বলে পুড়ে সাকার হয়ে যাবে, বুঝতে পারছো? তার মুখ মনে হবে পুড়ে যাচ্ছে, পুড়ে দেওয়ার মতো,
পুড়ে দেওয়ার মতো মনে হবে, কিন্তু একটা নির্দিষ্ট কোনো এক জায়গায় যেখানে হয়েছে সেখানে তার এই সমস্যাটা হবে, তখন হচ্ছে সে আর কি প্রচন্ড কষ্ট পাবে, বুঝতে পারছো? এটাই হচ্ছে যে মানে ব্যথা হওয়ার কারণ, অ্যানজাইনার কারণ বা বুকে ব্যথার কারণ। হ্যাঁ, এই চর্বি গলে না, একবার হয়ে গেলে সাধারণত এটা গলে না, তবে হচ্ছে কিছু মেডিসিন আছে, কিছুটা এটাকে ঘায়েল করা যায়, কিন্তু পরিপূর্ণভাবে ক্লিয়ার হয় না। প্রত্যেকটা মানুষেরই এত বছরে, এমনকি তোমাদেরও 5% হলেও চর্বি জমে আছে, 5% হলেও চর্বি জমে আছে। এটা তো একদিনে আর জমবে না। একদিন তুমি মনে করো 1 কেজি গরুর মাংস খেলে তখন জমে গেল, এরকম না। দিনের পর দিন কখনো তোমরা ইয়ে খাও যে বাইরের তেল তো বেশি মানে কোলেস্টেরল জাতীয় হয়, বাইরের যে পাম অয়েল টাইম হয় এগুলো বেশি কোলেস্টেরল হয়। তুমি যখন ফুসকি খাচ্ছ না, ওগুলো কিন্তু সেই পরিমাণে কোলেস্টেরল থাকে, এগুলো তোমার জমে যাচ্ছে। তবে মেয়েদের নাকি ফুসকি বেশি প্রিয় খাবার, তাই শুনি না, এটা কিন্তু বললাম অনেকে বলে। এইটা তোমার হচ্ছে খুবই আর কি মারাত্মক, মানে খারাপ ভাবে বানায় আর এই লাভ করতে যে। আর এইটা তো মনে করো যে চোখের সামনে সব জায়গা থেকে রয়ে গেছে। হ্যাঁ, তবে তুমি যদি একটু ভরা পেটে খাও ক্ষতিটা কম হয়। যে কোনো ভাজা পোড়া একটু পেট যদি ইয়ে করে যাও, ওষুধ খাইতে হয় কি ভরা পেটে না, রিয়াকশন কম হবে, তাই তো সেরকম হচ্ছে ভাজা পোড়া খাইতে ইচ্ছে করছে, আগে কিছু খাও, কলা খাও বা পাউরুটি খাও বা কিছু খাই তারপর খাও, তাহলে তোমার হচ্ছে ক্ষতিটা কম হবে। ওটা দুইটার সাথে মিক্সচার হয়ে গেল, তো মিক্সচার হয়ে ডাইরেক্ট করলো না, বুঝতে পারছো? এই তবে 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 একটা কথা বলি, তোমার যদি 70%ও তোমার চর্বি জমে যায়, কিন্তু তুমি যদি সেরকম ভালো কোনো জায়গায় বেড়াতে যাও, ওখানে যদি সুন্দর সুন্দর তোমার পছন্দের রাইস থাকে, ভূতের ঘর এই সেই, তোমার চর্বি সব গলে সব রিফ্রেশের কারণে তোমার সব অসুখ ভালো হয়ে যাবে। অনেকে বলে যে আমার বাসায় থাকতে ঠিকভাবে ল্যাকটিন ক্লিয়ার হয় না, কিন্তু বেড়াতে গেলে সেই আকারে ল্যাকটিন হয়, মানে যে ব্রেন রিফ্রেশ। আচ্ছা, তাহলে এইটুকুই থাক। হ্যাঁ।